আমরা বিষয়টি এখনো এটা আমরা নিয়ে কাজ করছি না। আমরা ১ম এ আগে ভিকটিমকে রেস্কিউ করেছি। আমাদের প্রাথমিক কাজ ছিল ভিকটিমকে জীবিত এবং সুস্থ অবস্থায় রেস্কিউ করা। বিষয়টি নিয়ে যখন কেরানীগঞ্জ থানায় মামলা হবে, তখন মামলা যখন বিস্তারিত তদন্ত হবে, তখন হয়তো বিস্তারিত ঘটনাটি হ্যাঁ, উদ্ঘাটিত হবে। সেটা হচ্ছে যে এই যে যাকে অপহরণ করা হয়েছে এটা কি র‍্যান্ডম স্যাম্পলিং নাকি তার এটা আমরা বিষয় প্রাথমিক জেনেই তাকে পর্যায়ে আসলে আমরা অপহরণ এখনো করা হয়েছে? আসামিদের ওইভাবে জিজ্ঞাসাবাদ করার সুযোগ পাইনি। যদি এটা মামলা হওয়ার পরে আমরা রিমান্ডে আমাদের যিনি তদন্তকারী কর্মকর্তা থাকবেন ঢাকা জেলার যিনি কর্মকর্তা থাকবেন তিনি হয়তো সম্পূর্ণ তারা এই আপনারা হয়তো ইতিমধ্যেই অনেকে অবগত হয়েছেন এরকম একটি চক্র তৈরি হয়েছে যারা বিভিন্ন জায়গায় এখন আসলে যিনি অন্তর্বর্তী সরকার কালে যে সময়কাল এখানে বাংলাদেশ পুলিশের উপরে যে মানুষের যে কিছু আস্থার অভাব ছিল সেই সুযোগটি কাজে লাগিয়ে আমি মনে করি যে দুষ্কৃতিকারী যারা পেশাদার দুষ্কৃতিকারী তারা এই সুযোগটাকে নিয়ে তাদের কিছু কৌশল থাকে। আমাদের পুলিশের যেমন কিছু কৌশল থাকে অপরাধীকে শনাক্ত করার, অপরাধীদেরও কিছু কৌশল থাকে যে কে কার কাছে বা কাকে ধরলে বা কাকে ইয়ে করলে তার যে লাভটা হবে বা তার যে অভিযানের যে ফলটা তার পক্ষে যাবে এটি তাদের কাছে আছে। আমি এটি মনে করি। এটা হচ্ছে আমাদের প্রাথমিক ধারণা, হয়তো তদন্তে বিস্তারিত প্রকাশ পাবে। আপনি বলছিলেন যে 40 জন যাত্রী ছিলেন বাসে। জি। তাহলে ওনাকেই কেন টার্গেট করা হলো? উনি আর আরেকটি বিষয় হলো যে আপনি বলছেন যে একজনের নাম আসছে তদন্তের স্বার্থে আপনি বলছেন জি। না। আপনার তদন্ত করতে করতে যদি উনি পালিয়ে যান তাকে কি আপনার নজরদারিতে রেখেছেন কিনা? জি, জি, অবশ্যই আমরা তাকে নজরদারিতে রেখেছি এবং ৪০ জন যাত্রীর মধ্যে আমি যেটা বললাম যে একজন যাত্রী নেমে যাওয়ার পরপরই ওরা ওইখানে উৎপেতে বসেছিল। যেটা আমরা পরবর্তীতে আমাদের প্রাইমারি ইনভেস্টিগেশনে যেটুকু পাইছি, আমরা তো আসলে সময় পেয়েছি কম। আমরা যে ঘটনাটি কালকে রাত্রে আমাদের নলেজ এসেছে ১০টার ভিতরে, আজকে আমরা ২টির মধ্যে আমরা মোটামুটি রেজাল্ট নিয়ে এসেছি। এর বাইরে আমরা যতটুকু বিস্তারিতভাবে এখন আমরা ঢুকতে পারিনি। আমরা আসামিদের ব্যাপক জিজ্ঞাসাবাদের মাধ্যমে হয়তো আমরা পুরো বিষয়টা আমরা মানে উদ্ঘাটন করতে সক্ষম হব। পেশাদার বলতে তাদের কাজটা হচ্ছে যে যে কাউকে মানে একজন তাদের ধারণায় ধনাঢ্য অথবা কোনো ধরনের তার কাছে অর্থ থাকতে পারে এমন মনে করে তাকে নিয়ে যায়। তারপর তার কাছ থেকে নিয়ে যাওয়ার পরে তার মোবাইলটা আগে বিশেষ করে তার নিজের মোবাইল থেকে তার পরিবারের কাছে ফোন করে। ইভেন আপনারা জেনে হয়তো একটু জানলে আপনাদের জন্য সুবিধা হবে, প্রথমে তার বিকাশ নম্বর থেকে তার নগদে একটি অ্যাকাউন্ট খুলে তার নিজের মোবাইলে। আপনারা জানেন যে নগদে অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে খুব মানে দ্রুত অ্যাকাউন্টটা খোলা যায়, যেটি ভেরিফিকেশনের কিছু সুবিধার কারণে, শর্ট টাইম সুবিধার কারণে। তার নগদে অ্যাকাউন্ট খুলে দেনের বিকাশ থেকে নগদে ট্রান্সফার করে এবং নগদ থেকে বিভিন্ন জায়গায় দেশের বিভিন্ন প্রান্তে এরা বিভিন্নভাবে টাকা ট্রান্সফার করে দিয়েছে। জি, আমরা এটা তাদেরকে রিমান্ডে আনে জিজ্ঞাসাবাদের ক্ষেত্রে আমি জানতে পারবো যে তাদের বিরুদ্ধে, এবং আমরা অলরেডি তাদের পিসিপিআর যাচাইয়ের চেষ্টা করছি এবং তাদের বিরুদ্ধে কয়েকজনের বিরুদ্ধে একাধিক মামলা আছে। তারা ওখানে উৎপত্তি থাকে, তাদের কেরানীগঞ্জের ঠিক ওই জায়গাটার আশেপাশে তাদের প্রচুর এক্সিট পয়েন্ট আছে। প্রচুর এক্সিট পয়েন্ট আমরা যখন অপারেশনে নামি, আমরা অপারেশনে নামার পরে দেখি যে বিভিন্ন দিকে অনেক ধরনের কিছু গলিপথ আছে যেগুলো থেকে আচমকা এসে আমি এর পূর্ববর্তী কর্মস্থলে যখন ছিলাম আমি একটি ডাকাতি মামলা ডিটেক্ট করেছিলাম। প্রায় একটি পেশাদার ডাকাতি মামলা ডিটেক্ট করার কারণে আমি ওই এলাকায়, আমার পূর্বে অভিজ্ঞতা ছিল ওই এলাকায় একটা অভিযান পরিচালনা করার। তো সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমি দেখেছি যে ওই কিছু কিছু জায়গায় এর যে একটা প্রভাব, এই প্রভাবটার কারণে তারা ওইখানে ওই সুযোগটা নেয়। কারণ ওইখান থেকে এক্সপ্রেসওয়ে চলে গেছে ঢাকার শেষেই, ওইখান তো এক্সপ্রেসওয়ের কিছু দূর পরেই পোস্তগোলা ব্রিজ, যেখানে ইউটার্ন করার কোনো সুযোগ নেই। সোজা এটা চলে যাবে একবার ঢাকার ভেতরে এসে ধোলাইপাড়ের কাছে এসে ইউটার্ন করে এটা আবার কেরানীগঞ্জের দিকে ব্যাক করবে। সেক্ষেত্রে লোকের দৌড় দিয়ে পালানো বা ইয়ে করার এই ধরনের সুযোগ খুব কম থাকার কারণে ও জায়গাটার মানে আমি মনে করি এই ধরনের পেশাদার যারা অপরাধী তাদের একটা মানে হারবারিং প্লেস। এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমাদের ভিকটিমের যিনি স্ত্রী আছেন মোসাম্মদ ফারহানা খানম, তিনি আজকেই ঢাকা জেলার কেরানীগঞ্জ থানায় ওই যে পুরনো যে অভিযোগটি দিয়েছেন সেটি এখন মামলা আকারে তিনি দাখিল করবেন, সেই প্রস্তুতি তিনি নিচ্ছেন। আমরা ইতিমধ্যেই মূল যে পরিকল্পনাকারী যিনি আছেন এই বিহাইন্ড দ্য সিনে, যে তাকে অনুসরণ করা, তার তথ্য দেয়া, তাকে অপহরণের পিছনে যে উদ্দেশ্য টাকা সহ আরও কিছু উদ্দেশ্য আছে কিনা এই বিষয়গুলোতে কাজ করা শুরু করি এবং আমরা একজনের নাম পাই যারা তদন্তের সাথে আসলে আপনাদের এখন আমরা একটু বলতে পারতেছি না। তো আমরা তাদেরকে আইডেন্টিফাই করেছি। মামলা হলে আমরা তাদেরকে
অবশ্যই দ্রুত গতিতে আইনের আওতায় গ্রেপ্তার করার চেষ্টা করব। বাই দিস টাইম আমরা তাকে নির্যাতনের জন্য ব্যবহৃত কিছু সরঞ্জাম উদ্ধার করেছি, যেমন বাঁশ, কিছু ইট, এই ধরনের লোহার কিছু জিনিস তাকে দিয়ে আঘাত করেছে, তাকে মারাত্মকভাবে আঘাত করছে, যেগুলো তার জীবনের জন্য হুমকি হয়ে দাঁড়াতো। তো আমি চাই যে আপনারা সবাই সতর্ক থাকবেন এবং আপনাদের জীবনের নিরাপত্তার পাশাপাশি দিকে সতর্ক থাকবেন, পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীকে বিভিন্ন তথ্য দিয়ে সহযোগিতা করবেন। কারণ আমরা দেখেছি এই পুরো বাসের ভেতরে যে 40 থেকে 45 জন যাত্রী ছিলেন, তাদের পুরো আমাদের প্যাসেঞ্জার লিস্টটি আমি নিয়ে এসেছিলাম। তো সবাই ঘটনাটি প্রত্যক্ষ করলেও কেউ কিন্তু আমাদের পুলিশকে বা কোনো আইন শৃঙ্খলা বাহিনীর মানে তাদের সহযোগিতা কেউই নেয়নি। কেউ জাতীয় জরুরি সেবাও যোগাযোগ করেনি, কেউ নেমে যাওয়ার পরও এই ঘটনাটি কারো কোনো দৃষ্টি আকর্ষণও করেনি, ইভেন কোনো মিডিয়াতেও আসেনি। তো আমরা সবাইকে আহ্বান করব আমাদের ডিবির পক্ষ থেকে, বিশেষ করে ডিবি তেজগাঁও এবং মিরপুর ডিভিশনের পক্ষ থেকে আপনাদের আহ্বান করব সবাইকে আপনাদের মাধ্যমে, যদি কোনো অপরাধ কোথাও সংগঠিত দেখেন, প্রতিরোধ না করতে পারলেও আপনারা তথ্য দিয়ে আমাদের সহযোগিতা করবেন। ডিবি, ডিএমপি এবং আপনাদের সকলকে আইনের সেবা প্রত্যেকটি ক্ষেত্রে সেবা দিতে প্রস্তুত, এই আশাবাদ ব্যক্ত করে আপনাদেরকে সবাইকে আমি আবারও আমার ডিবি তেজগাঁও এবং মিরপুর ডিভিশনের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। এবং সেই সাথে আমি ভিকটিম যিনি আছেন, তার পরিবার এবং তার যে বন্ধুবান্ধব আছেন, তাদের সহমর্মিতা প্রকাশ করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে।